সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। সরকারের প্রতিবন্ধকতা নিয়ে সিপিডির 10টি পর্যালোচনা, অন্যতম মূল্যস্ফীতি ও রিজার্ভ। নারী এশিয়ান কাপে খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ, 26 সদস্যের দল ঘোষণা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করেছেন তারেক রহমান। সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পৌঁছান তিনি। দিনের কার্যসূচি অনুযায়ী সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে 3 বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এছাড়া প্রধানমন্ত্রী এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকের সঙ্গেও বৈঠক করেন। এরপর ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী 5 বছরের বৃক্ষরোপণ ও নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়েও বৈঠক হয়। বর্তমান শিক্ষা কারিকুলাম পুনর্মূল্যায়ন করবে সরকার, শিক্ষায় থাকবে না কোনো দুর্নীতি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বর্তমানে যে কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে থিওরি একটু বেশি, প্র্যাকটিক্যাল কম, এর অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, প্র্যাকটিক্যাল বাড়াতে হবে, কারণ প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া কারিগরি শিক্ষা এগোনো যাবে না। আর এই এডুকেশনটাকে প্রায়োরিটি চয়েস দিতে হবে। এটা হলো ল্যাপটপ আর চয়েস হয়ে আছে, সেই জায়গাটা আমরা এটাকে টার্ন করতে হবে এবং এই ধরনের আমাদের মিশন এবং ভিশন আমাদের রয়েছে, অ্যান্ড উইল অ্যাড্রেস ইট ভেরি সুন। বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহ ধরে রাখার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সরকারের প্রতিবন্ধকতা নিয়ে 10টি পর্যালোচনা দিয়েছে সিপিডি। পতিত ও অন্তর্বর্তীকালীন সরকারের অনিষ্পন্ন সংস্কার সমাধান নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। অন্যতম যে বড় মাইলস্টোনটা ছিল এসডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে নতুন সরকারের সূচনা বিন্দু। অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার, যেখানে নতুন সরকারের নির্বাচনী ইস্তেহারের উল্লেখিত 10টি প্রতিশ্রুতির বাস্তবতা তুলে ধরা হয়। এই যে আলোচনাটি কিস্তি পরিশোধে নতুন সরকার আরও বৈশ্বিক ঋণের চাপে পড়বে, যা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এবং এর বাস্তবতা তুলে ধরেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এই স্থিতিশীলতাকে যদি সংহত এবং গভীর করতে আমরা না পারি, তাহলে আমাদের অন্যান্য যে আকাঙ্ক্ষা, সেটা হলো ব্যক্তি খাতের বিনিয়োগ, আমাদের কর্মসংস্থান সৃষ্টি, আমাদের বিদেশ থেকে টাকা পাওয়া, আমাদের বৈদেশিক দায় দেনাকে দেওয়া, এগুলি কোনোগুলোই কিন্তু সঠিকভাবে আমরা খাদ্য নিরাপত্তা কোনোটাই আমরা সঠিকভাবে করতে পারবো না। একীভূত ইসলামিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রশ্নে সরকারের আর্থিক দায়ে এ খাতে বছরে প্রায় 20,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে, যা এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ইসলামী ব্যাংকগুলোর কথা বলেছেন, যেগুলো সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের যে আমানতগুলো আছে সেই আমানতের অর্থগুলো মানুষ ফেরত পাবে না। আমরা ঠিক নিশ্চিত না যে ওনারা কোম্পানির কথাও বলেছেন কিনা, ল্যাঙ্গুয়েজে পরিষ্কারভাবে নাই তো, কিন্তু এটা যদি ফেরত দিতে হয় এটা বেশ বড় অর্থ। আলোচনায় বলা হয় অর্থনীতির ভঙ্গুর স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থানের স্থবিরতা, এই 3 বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই সরকারকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগুতে হবে। একটা অর্থনীতিকে স্থিতিশীলতার জন্য একটা পরিকল্পনা তাদের করতে হবে, এবং বাজেটের ক্ষেত্রে খুবই একটা আমরা বলেছি হার্ড বাজেট কনস্ট্রেন্ট, একটা খুবই সীমাবদ্ধতার ভিতরে করতে হবে, এবং এই জায়গাটায় প্রথম আমাদের শৃঙ্খলা আনার একটা প্রয়োজন রয়েছে, বিশেষ করে এই অর্থ বছরের যে শেষ কয়েকটা মাস আছে। নতুন অর্থ বছরের জন্য বিশ্বাসযোগ্য আর্থিক কাঠামো এবং মধ্যমেয়াদী সংস্কার কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয় সিপিডির পক্ষ থেকে। অন্যথায় অর্থনীতির ভঙ্গুরতা দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। সরকারের প্রথম ধাক্কাই তো এটা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আইনি চ্যালেঞ্জের মুখে গণভোট ও জুলাই সনদ,
এর বাস্তবায়ন স্থগিত যে এরই মধ্যে উচ্চ আদালতে রিট হয়েছে। এ নিয়ে আইনজীবীরা বলছেন, যেহেতু নির্বাচন ও গণভোট একসঙ্গে হয়েছে, তাই এ নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। বিএনপিপন্থী আইনজীবীরা জানান, গণভোট সহ সব অধ্যাদেশ জারির আগে সংসদে তা অনুমোদন হতে হবে। জুলাই সনদের কার্যক্রম ও গণভোটের ফলাফল বাস্তবায়ন স্থগিত চেয়ে এরই মধ্যে হাইকোর্টে আলাদা দুটি রিট হয়েছে। সাংবিধানিক শ্রেষ্ঠত্ব, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রয়োগ নিশ্চিতের দিকগুলো রিটে উল্লেখ করা হয়। আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি, যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। এ নিয়ে বিএনপি ও জামাতে ইসলামীপন্থী আইনজীবীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। একটি পক্ষ বলছে, যদি জুলাই সনদ ও গণভোটকে অসাংবিধানিক দাবি করা হয়, তবে জাতীয় নির্বাচনও অসাংবিধানিক। এই সনদে সবাই স্বাক্ষরের পরেও সব দলের দাবি অনুসারে এবং এটিকে আইনানুগ করার জন্য একটা হ্যাঁ ভোটের রেফারেন্ডামের ব্যবস্থা করা হয়েছে। আর যারা শপথ নেননি সংবিধানের দোহাই দিয়ে, যদি এটি হয়ে থাকে, তাহলে যে আইনের অধীনে আপনি শপথ নিলেন সেটি তো সংবিধানের কথাও নেই। এই প্রশ্নটা তো আপনাকে করতেই পারে। প্রমাণিত হয় না যে বিএনপি কখনোই আসলে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন না। তিনি যৌক্তিকভাবে বলেছেন যে সংবিধানে এগুলো সন্নিবেশিত হওয়ার পরে তারপরে তখন তফসিলে যখন অন্তর্ভুক্ত হবেন তখন কে শপথ পড়াবেন, এই সমস্ত বিষয়গুলো সমস্ত ঠিকঠাক হওয়ার পরে তারপর তারা হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবেন। সংবিধানের আলোকেই সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, যেখানে অন্য কোনো পদে শপথ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আরেক আইনজীবী। আইনের ব্যাপারে আমি বলবো যে এইরকম আপনার সংবিধান সংস্কার পরিষদ করার কোনো বিধান একটা সংবিধান থাকা অবস্থায় এইটার কোনো স্কোপ নাই, এবং সেই কারণেই ওইটাকে বিএনপি বলছে যে এটা ইললিগ্যাল, এটা আমরা করব না। তবে আমরা সংবিধান পরিবর্তন করব, আর্টিকেল 42-তে যেভাবে হয় সেভাবে আমরা ভবিষ্যতে যা যা প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেটা করব। হাইকোর্টে দাখিল করা ওই দুই রিটের শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানা গেছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদ উল ফিতর ঘিরে জমে উঠেছে রাজধানীর বেচাকেনা। নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া সহ অন্যান্য মার্কেটের আশপাশেও জামা কাপড় ও গয়নার পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। সামনের সপ্তাহ থেকে বেচা বিক্রি আরও জমবে বলে আশা তাদের। ঈদ মানেই নতুন পোশাকের সমাহার, আর তাই ক্রেতার চাহিদা মাথায় রেখে রমজানের শুরু থেকেই জামা কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে বেচা বিক্রি তেমন শুরু হয়নি বলে জানান অনেকে। বেচা বিক্রি আপাতত একটু ডাউন, কিন্তু 5 রমজান 10 রমজানের পর আলহামদুলিল্লাহ ভালো হবে। ঈদ উপলক্ষে আমাদের দেশিটাই বেশি, দেশের মধ্যে ভালো কোয়ালিটি আছে। শুধু একটা মাল আছে লোন, এটি হলো মনে করেন বাহিরের, আর যা আছে এগুলো দেশেরই, কিন্তু আমাদের দেশের মাল এবছর চলতে আছে আর কি। বিভিন্ন শপিং মলের মতো নিউ মার্কেট, গাউসিয়া ও ফুটপাতের বাজারও প্রস্তুত নতুন নানান ধরনের নকশার পোশাক নিয়ে। ব্যস্ত নাগরিক জীবনের ভিড় এড়াতে আগেভাগেই মার্কেটে যাচ্ছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার জন্য, সবার জন্য, এই জিন বদের জন্য, সবার জন্য। আসলে আসছি ডাক্তার দেখাতে, ভাবলাম ডাক্তারের রিপোর্ট অনেক দেরি হবে, একটু ঢুমেরে যাই, দেখে যাই। অনেক কিছু ঘুরে ঘুরে পছন্দ করতেছি, কিন্তু পছন্দ হচ্ছে, কিন্তু দামে হচ্ছে না। রমজানের প্রথম দিন দুপুরে ক্রেতা বিক্রেতার হাকডাক শূন্য রাজধানীর নিউ মার্কেট এলাকা। রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা জানান, এবার নির্বাচনের আগে ক্রেতার আনাগোনা থাকলেও প্রথম রমজানে কিছুটা কম। বেচা বিক্রি একদমই কম, আর লোকজনই নেই, কিন্তু রমজানের আগে 4-5 দিন একটু বেচা কিনা ভালো ছিল আর কি। নির্বাচনের আগে কিন্তু এত ভালো বাইরে নেই, এখন নির্বাচনের পরে কিন্তু এখন নতুন নতুন ডিজাইন, অনেক ডিজাইনই বাইরেছে। আশা করি যে সামনে নতুন সরকার আসছে, যদি ভালো হয় তাহলে এই। বড়দের পাশাপাশি ছোটদের জামা কাপড়, জুতা, কসমেটিকের চাহিদা পূরণের চেষ্টা করেন অভিভাবকেরা। একজনের জন্য জুতা কিনেছি, বোরখা কিনেছি, আর আরো জামা কেনার জন্য করতেছি। জামা কিনেছি 3টে, জুতো কিনেছি, ওড়না কিনেছি, আর আরো অনেক কিছু কেনার আছে। ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিনও খোলা রাখা হবে রাজধানীর নিউ মার্কেট। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবির কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে প্রথম দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এছাড়া আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ১০ সেনা কর্মকর্তার সহ ৭ আসামির বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। পাশাপাশি ২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে জঙ্গি সন্দেহে ৭ জনকে গুলি করে হত্যা মামলার পরবর্তী শুনানি ২ মার্চ ঠিক করেছে ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, সরকার পরিবর্তন হলেও বিচার কাজ স্বাভাবিক গতিতে চলবে। শহীদ রাব্বির পিতা সাক্ষী দিচ্ছেন, শহীদ রাব্বিকে ১৯শে জুলাই মিরপুরে গুলি করে হত্যা করা হয়। তার পরবর্তীতে দ্বিতীয় সাক্ষী হিসাবে তারই ভাগ্নি অর্থাৎ শহীদ তানহার বাবা এখানে সাক্ষী দেবেন। সুতরাং ওবায়দুল কাদের সহ বাকি আসামিদের বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগ যুবলীগের যে সমস্ত কেন্দ্রীয় নেতা তাদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক বিচারের পর্ব, সাক্ষ্য গ্রহণ পর্ব, সেটি শুরু হয়ে গেল এবং এটা ক্রমাগত চলমান থাকবে এবং নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার সমাপ্তি হবে ইনশাআল্লাহ। ছাত্র দলের ত্রৈমাসিক ম্যাগাজিন দল দীপশিখার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে সভাপতি ও দল দীপশিখার সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, যারা বাংলাদেশের জন্ম ও ইতিহাস অস্বীকার করেছে তাদের বিপক্ষে লড়াই চালিয়ে যেতে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের সভাপতি বলেন, ছাত্রদল নতুন ধারার ছাত্র রাজনীতিতে আরও নতুন উদ্যোগ ও সৃজনশীল কাজ উপহার দেবে। রমজানে নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এছাড়া নগরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল। দুপুরে খাতুনগঞ্জে অভিযানের সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের হুঁশিয়ারি করেন, বলেন কোনো অজুহাতে দ্রব্যমূল্য বাড়ানো যাবে না। কারসাজি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। এছাড়া দুপুরে নগরের কাজীর দেউরি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় কাঁচা বাজারে লেবুর দাম বেশি এবং ক্রয় রসিদ না থাকায় কয়েকটি দোকানিকে জরিমানা করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক চিঠিতে এই অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ের শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া চিঠিতে পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য আমেরিকান সরঞ্জাম প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয়। সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েক মাস ধরে সিরিয়া থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করেছে দেশটি। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আগামী 2 মাসের মধ্যে সকল সেনাদের প্রত্যাহার করা হতে পারে। গত সপ্তাহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের পর সেটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় 1000 মার্কিন সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নিষিদ্ধ গোষ্ঠী আইএস দমন। তবে সিরিয়ায় একটি স্থিতিশীল সরকার আসায় এবং আইএসের হুমকি অনেকাংশে কমে যাওয়ায় সেনাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এবারে জানিয়ে দেব খেলার খবর। এফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। দলে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী স্ট্রাইকার আনিকা রানিয়া সিদ্দিকি, আছেন অনূর্ধ্ব 19 দলের আলপি আক্তার ও সৌরভী আকন্দ প্রীতি। মিশন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রাত 2টায় ঢাকা ছাড়বে বাংলার মেয়েরা। দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, প্রতিপক্ষ কঠিন হলেও কোনো চাপ নেই তাদের।
তাদের হাত ধরেই পরপর দুবার সাফে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বাংলাদেশ। তাদের পারফরমেন্সে এবারই প্রথম এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেল বাংলার নারীরা। গেল জুনে বাছাইয়ের 3 ম্যাচে অপরাজিত থেকে দেশের ফুটবলকে নিয়ে গেছে বৈশ্বিক আসরে। অথচ হামজা, সমিত, ফাহমিদুল কিংবা কিউবা মিচেলদের মতো হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও পুরুষ দল ঠাঁই করে নিতে পারেনি এশিয়ান কাপে। লম্বা একটা প্রস্তুতির সুযোগ পেয়েছি, তবে আরো কিছু ম্যাচ খেলতে পারলে ভালো হতো। আনিকার মতো প্রবাসী ফুটবলারও পেয়েছি আমরা। বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স নিয়ে আমি আশাবাদী, তবে প্রতিপক্ষ বিবেচনায় আমাদের কঠিন বাস্তবতাও পাড়ি দিতে হতে পারে। 12 দলের 21তম আসরে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। 3 মার্চ ওয়েস্টার্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে টুর্নামেন্টের 9 বারের চ্যাম্পিয়ন চীন, 6 মার্চ 3 বারের শিরোপাধারী বিশ্ব র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকা উত্তর কোরিয়া এবং 9 মার্চ পার্থে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপের যে চাপটা ওইটা চাপ নিচ্ছি না আমরা যেভাবে সবসময় খেলি আমরা ওভাবেই খেলার চেষ্টা করব। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পরেই মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি শুরু করে বাফুফে। পরিকল্পনা ছিল অনেক কিছুর, কিন্তু বাস্তবতার সাথে মিলটা খুব একটা ছিল না, স্বীকারও করেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান। আমি মনে করি যে আরো ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম। দেন আমি মনে করি প্রিপারেশনটা আরো বেশি ভালো হতো, স্ট্রং হতো। এই জায়গায় তো ল্যাকিংস আছেই। 25 ফেব্রুয়ারি সিডনির ওয়েস্টার্ন ইউনাইটেড দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাটলারে শিষ্যদের। অস্ট্রেলিয়ার 5 ভেন্যুতে হবে এশিয়ান কাপের এবারের আসর। কোয়ার্টার ফাইনালে ওঠা 8 দলের সুযোগ থাকবে 2027 ব্রাজিল বিশ্বকাপ এবং 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে এই শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী। 3 বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। সরকারের প্রতিবন্ধকতা নিয়ে সিপিডির 10টি পর্যালোচনা, অন্যতম মূল্যস্ফীতি ও রিজার্ভ। নারী এশিয়ান কাপে খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ, 26 সদস্যের দল ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।